ইকুয়াল টু এইচ বাই এম ডেল্টা থিটা। ঠিক আছে, এইচ বাই এম ডেল্টা থিটা। এখন এই এইচ থেকে আমরা লিখতে পারি না যে এইটা এইচ মানে হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, এইচ মানে হচ্ছে কি ক্যালোরি, আর এম মানে কি আমরা এটা সবসময় গ্রামে প্রকাশ করি, গ্রাম এবং ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলি যে ক্যালোরি ক্যাল পার গ্রাম পার সেন্টিগ্রেড। ঠিক আছে, এবং এই যে জিনিসটা বললাম এইটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক তাপের একক। ঠিক আছে, আপেক্ষিক তাপের একক হচ্ছে এটা। ঠিক আছে, তো এটা আমরা আলাদা করে মনে রাখবো যে যান্ত্রিক সমতা সূত্র হচ্ছে এটা, এবং সেখান থেকে আমরা এস বের করছি, এবং এইখান থেকে আমরা আপেক্ষিক তাপের যে একক সেই আপেক্ষিক তাপের এককটা কিন্তু জানতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা জানলাম। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা ধারণা একটু দিয়ে নেব, ধারণাটা দিয়ে আমরা আসলে এই জিনিসটা শেষ করবো। সেটা হচ্ছে যে এইচ পরিমাণ যদি ধরি আমি, এইচ পরিমাণ ক্যালোরি, এইচ পরিমাণ ক্যালোরি, এইচ পরিমাণ যদি ক্যালোরি হয় তাহলে সেখান থেকে আমরা আলটিমেটলি পাচ্ছি কি ডাব্লিউ, ডাব্লিউ জুল। আমরা জুলে যদি বলি, তাই না, তাহলে এইচ পরিমাণ ক্যালোরি থেকে আমরা পাচ্ছি হচ্ছে ডাব্লিউ। তাহলে ওয়ান পরিমাণ যদি ক্যালোরি বলি তাহলে সেখানে আমরা পাবো কি বলতো ডাব্লিউ বাই এইচ, ডাব্লিউ বাই এইচ, এবং এইটাকেই আমরা বলি হচ্ছে জুলে যদি বলি জে ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এইচ। ঠিক আছে, এটা এত জুল, তাই না। তাহলে এটার ক্ষেত্রে আমরা যখন এটার ঘনত্বটা বের করতে যাব তখন সূত্রটা হবে ডাব্লিউ বাই এইচ, এবং এইখান থেকে আসলে তারা একটা জিনিস বের করে, একটা মান বের করে, যে মানটা হচ্ছে 4.2 জুল। ঠিক আছে, তো আমরা সেই সূত্রটাই আসলে এই জায়গা থেকে আসলে আলটিমেটলি আসে যে এইচ পরিমাণ ক্যালোরি যদি হয় তাহলে ডাব্লিউ, তাহলে ওয়ান পরিমাণ ক্যালোরি হলে কি ডাব্লিউ বাই এইচ। তাহলে এখান থেকে এই যে সূত্রটা, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা থেকে আমরা তাপের যান্ত্রিক সমতা এই জিনিসটা জানতে পারলাম, এবং এই জায়গা থেকে হচ্ছে আপেক্ষিক তাপের যে একক সেই আপেক্ষিক তাপের এককটাও জানতে পারলাম। ঠিক আছে, হ্যাঁ, এবং এখান থেকে আমরা এই যে ব্যাপারগুলা, এই যে ডিটেলস জিনিসগুলা এটা জানতে পারলাম। ঠিক আছে, যদিও এত মানে এই জিনিসগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, তোমরা কারণ তোমার ধরে না হয় তোমরা এগুলো জানো। ঠিক আছে, তো এই জন্য এগুলো জিনিস তোমরা জাস্ট মনে রাখবা যে এখান থেকে জিনিসগুলো যুক্তি দেয় যাতে আমরা পারি। ঠিক আছে, আমরা যাতে এই জিনিসগুলো নিয়ে ভয় না পাই। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো জানি। আচ্ছা, ঠিক আছে, তো এইবার আমরা আসি, আমাদের আরো কিছু সূত্র আছে, ইম্পর্টেন্ট সূত্র, তাই না। এই সূত্রগুলো আমরা আসো একটু পড়ি। আমাদের এই জিনিসগুলো কি দরকার নেই, আমি এটা একটু করে ফেলতেছি। আমি আমাদের নতুন সূত্র কিছু আছে এই সূত্রগুলো একটু পড়াই। ঠিক আছে, এর জন্য আমি জাস্ট আমাদের এগুলো আপাতত লাগতেছে না, এগুলো আমরা জেনে নিলাম, এগুলো আমাদের বেসিক জিনিস। ঠিক আছে, এগুলো আমাদের জানার দরকার নেই। আমরা আসো আমাদের আরেকটা জিনিস একটু চলে আসি, যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সূত্র। আমাদের কতগুলো সূত্রের কিন্তু ম্যাথ পরীক্ষায় কিন্তু আসতে পারে, তাই না, তো ডিরেক্ট সূত্রের ম্যাথ আসতে পারে। তো আমরা আসো একটু সূত্রগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করে আসো। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি বলতো, পি ইজ ইকুয়াল টু ভি আই, পি ইজ ইকুয়াল টু ভি আই, এই সূত্রটা আমরা জানি, তাই না। আবার ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্রটাও আমরা জানি, তাই না। তো পি ইজ ইকুয়াল টু ভি আই এই সূত্রটাও আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর এই সূত্রটাও আমরা জানি। তাহলে এখন আমি যদি এই সূত্র থেকে ভি ইজ ইকুয়াল টু আই আরটা বসাই দিই তাহলে এখানে কি হয়ে যাবে, আই স্কয়ার, দেখো তো আই স্কয়ার আর টি হয়ে যাবে না, মানে আই স্কয়ার আর হয়ে যাবে না, সরি আমি আর কি বলতেছি না। আচ্ছা, এটা কি হবে তাহলে আই স্কয়ার আর। তাহলে দেখো আমরা এই জায়গা থেকে অ্যাকচুয়ালি লিখতে পারি আই স্কয়ার আর, তাই না। তাহলে এই যে আই স্কয়ার আর লিখলাম এটা কিন্তু একটা আসলে কি বলতো, এটা কিন্তু একটা সূত্র, তাই না। তাহলে ভি সমান সমান আই আর যদি বসাই দিই তাহলে আই স্কয়ার আর, তাহলে এটা একটা সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা একটা সূত্র হইলো। আচ্ছা, এইবার দেখো এখানে কিন্তু এটাও একটা সূত্র, ঠিক আছে, আবার এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্রগুলো মনে রাখবো, তাই না। কিন্তু এই জায়গা থেকে আমরা আই স্কয়ার আর এই সূত্রটা পেলাম। আবার দেখো পি ইজ ইকুয়াল টু যদি আমি লিখতে চাই, দেখো ভি, এখন ভি সমান সমান এখান থেকে যদি আমরা বলতেছিলাম যে আই, তাই না, তাহলে আই যদি লিখতে চাই এই জায়গা থেকে, দেখো তো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর আসবে না। তাহলে এই যে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর যদি আসে তাহলে আমি এই সূত্রের মধ্যে যদি এই ভিটাকে রাখলাম আর ভি বাই আর বসাইলাম
তাহলে দেখো তো সূত্রটা কি হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে এটাও কিন্তু আরেকটা সূত্র। তাহলে আমরা এই দুইটা সূত্র যদি মনে রাখি, তাহলে আমরা আরো দুইটা সূত্র কিন্তু সুন্দর মতো পেয়ে যাচ্ছি, তাই না? আমরা আরো দুইটা সূত্র সুন্দর মতো পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কিন্তু এই যে সূত্রগুলা থেকে ডিরেক্ট ম্যাথ বা ছোটখাটো অনেক ম্যাথ, ঠিক আছে, আমি বলি এটাকে যে আমাদের আঙ্গুলের 3 আঙ্গুলের ম্যাথ, ঠিক আছে, এগুলা কিন্তু পরীক্ষায় দিতে পারে। এখন তোমাকে যদি বলা হয় যে একটা লাইটের গায়ে, ঠিক আছে, একটা লাইটের গায়ে দেওয়া আছে হচ্ছে 220 ভোল্ট 110 ওয়াট, ঠিক আছে, 220 ভোল্ট 110 ওয়াট, তাহলে এর রোধ কত হবে? তাহলে এর রোধ কত হবে? দেখি তো তোমরা পারো কিনা এটা, দেখি তো তোমরা এটা অ্যান্সার পারো কিনা, কত হবে অ্যান্সার? দেখি তোমরা এটা পারো কিনা। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, এই যে অনেকে পারতেছো, অনেকে ভুল করে ফেলতেছো, অনেকে পারতেছো, অনেকে ভুল করেও ফেলতেছো। এই যে এখন আবার সবাই ঠিক বলতেছে, গুড গুড, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে সূত্রটা এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, সূত্রটা আমি এই পর্যন্ত রাখছিলাম, তাই না? এখন দেখো, আমি সূত্রটা এতটুকু রাখছিলাম, কিন্তু এই সূত্রটাকে আমি ইচ্ছা করে চেঞ্জ করে অন্যভাবে লিখতে পারি না? দেখো তো, যে আমি যদি এটাকে এভাবে লিখতে চাই যে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, তাও তো লিখতে পারি, তাই না? আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি এভাবে লিখতে পারি। তাহলে আমি বলছি যে এর 220 আর 110 ওয়াট লেখা আছে, তাহলে ওয়াট নিশ্চয়ই ক্ষমতার একক, আর এখানে পি কি ক্ষমতা। তাহলে দেখো এখানে কি হবে, যে ভি মানে কি 220, তাহলে 220 ইন্টু 220 মানে ভি স্কোয়ার, তাই না, বাই পি কোনটা বলতো, পি হচ্ছে 110, তাহলে এই দেখো 110, তাহলে এটাকে যদি এটাতে কাটি তাহলে হবে 2, আর তাহলে কত হবে 440, তাই না, 440 ওহম, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভাই তোমরা অনেকেই কিন্তু দেখলাম এটা ভুল করে ফেলেছো, তাই না? অনেকে দেখি বিভিন্ন রকম অ্যান্সার দিছো, অনেকে দিছো দেখলাম যে 2, তাই না? অনেকে অনেকভাবে অ্যান্সারটা দিছো, কিন্তু আসল অ্যান্সার কি হবে বলতো, 440, ঠিক আছে। তো যাই হোক, প্রথমবার ভুল হইতেই পারে, সমস্যা নাই, কিন্তু পরে যাতে আমাদের ভুল না হয়, আজকে এই ক্লাসের পরে যেন আমরা এই ছোট্ট জিনিসটা কোনোভাবেই ভুল না করি, ঠিক আছে? আজকে ক্লাসের পরে যেন আমরা এই জিনিসটা কোনোভাবেই ভুল না করি, আমরা যেন সবাই সবাই এই জিনিসটা পারি, ঠিক আছে? আমরা যেন সবাই এই সূত্রের জিনিসটা যেন পারি, ঠিক আছে? তাহলে কি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা? তোমাদেরকে যদি এখান থেকে ম্যাথ দেয়, তোমরা কি পারবা? এই ছেলে পেলে, তোমরা কি পারবা বলো? এরকম ভাবে ম্যাথ দিলে কি তোমরা পারবা? ইজি জিনিস, তাই না? অনেক ইজি। হ্যাঁ, এই তো, গুড, ইনশাল্লাহ আমরা সবাই পারবো এটা, তাই না? সবাই পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম ম্যাথ দেয় তাহলে আমরা সবাই পারবো, তাই না? আচ্ছা, যদি এখন এই ম্যাথটাই আছে, সেম ম্যাথ, যদি আমাকে এরকম ভাবে বলতো যে এর তড়িৎ প্রবাহ, আমি মনে করো সেম জিনিসটাই এরকম ভাবে লেখা আছে, জিনিসটা মনে করো আমি খালি এক্সট্রা ভাবে বলে দিলাম যে তড়িৎ প্রবাহ হচ্ছে আই, আমরা জানি, তাহলে আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, আমি এটা বলে দিলাম। তাহলে আমাকে যদি বলে ক্ষমতা বের করো, তাহলে অ্যান্সার কত হইতো, দেখি তোমরা পারো কিনা। তাহলে অ্যান্সার কত হইতো, দেখি তো পারো কিনা, দেখি, দেখি তোমরা পারো কিনা। এই তো, ভেরি গুড, ভেরি গুড, এই তো, এইটারও অ্যান্সার কিন্তু সেমই আসতো, তাই না? এটারও কিন্তু অ্যান্সার আলটিমেটলি যদি ক্ষমতা বের করতে বলতাম, অ্যান্সার সেমই আসতো, 440, তাই না? মানে আমি কি বলছিলাম, সেম জিনিসটা যদি 220 আর এটা বলে দিত, সেম জিনিসটাই মনে করা আছে, বা এখানে বলে দিলাম যে একটা হচ্ছে 220 ভোল্ট, এটুকু বলে দিলাম 220 ভোল্ট, আর এটার অ্যাম্পিয়ার হচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে তোমার তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এর তোমার পি কত আসতো, তাহলে সেক্ষেত্রে তার পি আসতে হচ্ছে কত, 220 ইন্টু 2, সূত্র কোনটা, পি ইজ ইকুয়াল টু ভিআই, ঠিক আছে? তখন অ্যান্সার আসতে হচ্ছে, আমরা জানি ভিআই মানে 220 ইন্টু হচ্ছে 2 মানে হচ্ছে 440, ঠিক আছে, 440, ওকে।
তাহলে আমরা এই জিনিসটা জানতে পারলাম। তাহলে আমাদের কিন্তু ম্যাথ গুলাকে এরকম বিভিন্ন ভাবে ঘুরায় ফেরায় এরকম ভাবে দিতে পারে। ঠিক আছে, খুবই সোজা জিনিস, খুবই সোজা জিনিস। আমরা আশা করি সবাই পারবো এই জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিস ভুল হওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, তো আসো এবার আমরা আমাদের নতুন একটা টপিকসে যাই, মানে একটা ম্যাথ দেখি। ম্যাথটা হচ্ছে দেখো কি ম্যাথ বলছে। বলছে যে একটি বৈদ্যুতিক বাতিতে 220 ভোল্ট বিভব পার্থক্যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাই না? প্রতিদিন 1 ঘন্টা জ্বালালে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? তাহলে দেখো তোমাকে যে জিনিসটা করাইছিলাম একটু আগে, তাহলে ওই ম্যাথটারই কাছাকাছি আমরা একটা জিনিস পেয়ে গেছি। দেখো বলছে 220 ভোল্ট, 220 ভোল্ট মানে এটা কি আমাদের ভি, তাই না? বলছে 2 অ্যাম্পিয়ার মানে হচ্ছে কত? 2 অ্যাম্পিয়ার মানে কত? এটা কি? এটা আসলে আই, তাই না? এখন বলছে প্রতিদিন সে 1 ঘন্টা চালালে এপ্রিল মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে, তাই না? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কি পিটা। তাহলে পি ইজ ইকুয়াল টু তোমরা যেটা বের করছিলে একটু আগে ভিআই, তাই না? তার মানে কি 220 ইন্টু 2, তার মানে কত? 440। এটা তো তোমরা বের করেই ফেলছিলে আগের বার, তাই না? 440 কি হবে? ওয়াট হবে, তাই না? এটা বের করে ফেলছো। এখন যদি আমাদেরকে বিদ্যুৎ খরচ বের করতে হয় তখন আমরা কি করব? যখন আমাকে বলবে বিদ্যুৎ খরচ বের করতে, তখন আমরা যে চেষ্টা করব সেটা হচ্ছে পিটি, পি ইন্টু টি। পি মানে কি? আমরা বলতে পারতেছি যে এখানে পিটা বের করছে আমাদের ক্ষমতা, ইন্টু টি, টি মানে হচ্ছে কত ঘন্টা চালাইছে, কত ঘন্টা। পি ইন্টু টি ডিভাইডেড বাই কত হবে বলতো? 1000। ঠিক আছে, পি ইন্টু টি ডিভাইডেড বাই কি হবে? 1000 হবে। তাহলে আমরা এখান থেকে খরচটা বের করতে পারবো। তাহলে এখানে এই 1000টা এটা আসলে কিভাবে বের করবো? আমাদের নতুন একটা ইউনিট সম্পর্কে জানবো আমরা। বাংলাদেশে যে ইউনিটটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, এবং এই বোর্ড অফ ট্রেড ইউনিট অনুসারে এটাকে আসলে আমরা কিলোওয়াট আওয়ার আকারে বের করি। তাহলে দেখো কিলোওয়াট যেহেতু এই জন্য আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, কিলোওয়াট যেহেতু এই জন্য আমরা সেটাকে 1000 দ্বারা ভাগ করছি, কারণ আমরা এই পিটাকে বের করছিলাম ওয়াটে। পিটাকে আমরা বের করছিলাম কিসে? ওয়াটে। যেহেতু আমরা ওয়াটে বের করছি, এটাকে আমাদেরকে কিলোওয়াটে বের করার জন্য আমরা 1000 দ্বারা ভাগ করছি। ঠিক আছে, এখন তাহলে দেখো আমরা যদি এটার মানটা বসাই, পির মান কত হবে? 440, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন্টু দেখো টি যদি বের করতে চাই, এখানে বলছে ঘন্টা, 1 ঘন্টা, কিন্তু সে আবার একটা জিনিস বলে দিচ্ছে এপ্রিল মাসে। ঠিক আছে, প্রতিদিন 1 ঘন্টা এবং পুরা সে এপ্রিল মাস। এপ্রিল মাস কত দিনে দেখি তো তোমরা বলতে পারো কিনা? এপ্রিল মাস কত দিনে? এপ্রিল মাস 30 দিনে। আচ্ছা, তাহলে এপ্রিল মাস যদি 30 দিনে হয়, তাহলে 30 দিনে সে 1 ঘন্টা করে চালাচ্ছে মাত্র। ঠিক আছে, হ্যাঁ 30 দিনে মাত্র সে কি চালাইছে? 1 ঘন্টা করে চালাইছে। মানে সে লাইট পছন্দ করে না, ঠিক না? সে লাইট বিদ্বেষী। হম, লাইট বিদ্বেষী। তোমরা কি এরকম কেউ আছো নাকি লাইট বিদ্বেষী? লাইট পছন্দ হয় না কেউ আছে নাকি? কিপটা, হ্যাঁ একজন বলছে মুনতাহানা, বলতেছে ভাই কিপটা। আসলে কিপটাই, তাই না? আচ্ছা আচ্ছা, অন্ধকার ভাল লাগে আরেকজন বলছে। আর কারো কিছু? লাইট ভাল লাগে না কার? দেখি তো। ডার্ক রুম ইজ লাভ। ও বাবা, ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাদের অনেকের লাইট পছন্দ না, অনেকের লাইট পছন্দ, তাই না? আচ্ছা, দিন ভাল লাগে না। আচ্ছা, দিনে পড়াশোনা হয় না, তাই না? ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তোমাদের যাদের ডার্ক রুম ভাল লাগে তারা অ্যাটলিস্ট আমার ক্লাসের সময় ডার্ক রুমে থাকো না, বাকি সময় তুমি ডার্ক রুমে থাকো, সমস্যা নেই। কিন্তু পড়াশোনার সময় যেহেতু এখন তোমার ডার্ক রুমে চাইতে লাইট রুমে বেশি থাকো। ওকে, আচ্ছা। তাহলে প্রতিদিন 1 ঘন্টা চালালে এপ্রিল মাসে তাহলে কত হবে? এখানে হবে 30, তাই না? এখানে হবে কত? 30, যেহেতু আমাদের বললাম 30 দিন 1 ঘন্টা। ওকে, ডিভাইডেড বাই কত হবে? 1000 হবে। ওকে, ডিভাইড বাই কি হবে? 1000 হবে। তাহলে দেখো এটা এটা শূন্য শূন্য কেটে দিলাম, এটা এটা কেটে দিলাম। তাহলে কত আসতেছে বলতো? 44 ইন্টু 3 কত আসে? তার মানে আসে হচ্ছে 132, তাই না? 132 ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে কত আসতেছে বলতো? 13.2, 13.2 ইউনিট।
ইউনিট বলতে আমরা ওই যেটাকে বলি বোরডের ইউনিট, এটা 32 মানে 13.2 ইউনিট, তাই না? তাহলে এই ম্যাথের অ্যান্সার হবে হচ্ছে 13.2 ইউনিট। কত কত ইউনিট বিদ্যুৎ খরচ হলে কি বলবা? 13.2। তাহলে কিভাবে বের করছি আমরা? তাহলে প্রথমে আমরা ক্ষমতা বের করে নিছি, ক্ষমতা থেকে পিটি, এবং পিটি বাই 1000 কেন, যেটা আমরা এটা কিলোওয়াট ঘন্টা এভাবে বের করতেছি, এই জন্য আমরা এটাকে এভাবে ভাগ করে দিলাম। তাহলে আমাদের অ্যান্সার। তোমরা কি ম্যাথটা বুঝতে পেরেছো? পোলাপান, তোমরা কি ম্যাথটা বুঝতে পারছো? এরকম ম্যাথ দিলে পারবা? তোমরা কি এরকম ম্যাথটা দিলে পারবা? ঠিক আছে, খুব ইজি ম্যাথ, কিন্তু একটু ভেবে করতে হবে। ঠিক আছে, আমাদের ম্যাথ যদি এরকম দেয় আমরা জানি একটু জাস্ট চিন্তা ভাবনা করি। ওকে, চিন্তা ভাবনা করে করি। ঠিক আছে, সাথে সাথে আমরা যে অনেকে করবে কি, এটা 1 দিয়ে গুণ করবে। 1 ঘন্টা বলছি, কিন্তু এখানে আমরা এপ্রিল মাস বলে সেটা কিন্তু খেয়াল করবে না। ঠিক আছে, সেটা মনে রাখবা। আচ্ছা, একজন বলছে ভাই 30 ইন্টু 3600 হবে না? না ভাই, এখানে তো তা তো হবে না, কারণ সে 1 ঘন্টা করে চালাইছে মাত্র। ঠিক আছে, সে 1 ঘন্টা করে চালাইছে, আর আমাদের আওয়ারে নিয়ে আসতে হবে এটাকে। আমরা কিন্তু মিনিটে নিয়ে আসি নাই, আমরা আওয়ারে নিয়ে আসছি। তার মানে প্রত্যেক দিন সে যদি 1 ঘন্টা করে চালায়, তাহলে তুমি চিন্তা করো 30 দিন সে কি 30 ঘন্টা, তাই না? তো এটাকে আমরা কি করতেছি না, আমরা এটাকে কিন্তু মিনিটে বের করতেছি না বা সেকেন্ডে বের করতেছি না, আমরা এটাকে কিসে রাখতেছি? দিন এবং ঘন্টায়, দিন থেকে ঘন্টায় অ্যাকচুয়ালি সব কিছু, তাই না? তো সে যদি প্রত্যেক দিন, একদিন যদি সে 1 ঘন্টা চালায়, তাহলে এপ্রিল মাস 30 দিনে 30 ঘন্টা চালায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি বলতো 2 ঘন্টা, তাহলে কত হইতো? 60 হইতো না? 2 ঘন্টা হলে হয়তো কত? 60। ওকে, আচ্ছা, একজন বলছে বোর্ডের ফুল মিনিং। বোর্ডের ফুল মিনিং হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, ট্রেড মানে কি? ব্যবসায়িক, তাই না? তো ব্যবসায়িক কাজে ব্যবহার করা বোর্ড অফ ট্রেড ইউনিট। ওকে, বোর্ড অফ ট্রেড ইউনিট। আচ্ছা, তো এবার আসো আমরা আরেকটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। আমরা এবার নতুন একটা টপিকসে আসছি, সে টপিকটার নাম কি? সে টপিকটার নাম হচ্ছে বৈদ্যুতিক ফিউজ, তাই না? আসো, এবার আমরা কি জানবো? বৈদ্যুতিক ফিউজ সম্পর্কে জানবো। আচ্ছা, বৈদ্যুতিক ফিউজ এই জিনিসটা আসলে কি বলতো? দেখো, আমাদের মনে করো এই যে জায়গাটা, এটা তো একটা ফিউজ, তাই না? ফিউজ মানে কি? আমরা বলি না যে আসলে ফিউজ মানে কি, যে অনেক কিছুতে একবার যে আমরা যখন যে কাউকে একটু ঢিলা বা যদি কাজ ভালো মতো না করে, তখন আমরা বলি না তুমি কি ফিউজ হয়ে গেছো। ঠিক আছে, মানে ফিউজ হয়ে যাওয়া মানে হচ্ছে যে এখানে আমাদের যখন অনেক বেশি এইচ এর, অনেক বেশি টেম্পারেচারে যখন কিছু চলে আসবে, বা যদি এরকম হয় যে তোমার আর এর মানটা অনেক বেশি, মানে আমি একটু আগে তোমাদেরকে যেটা সূত্রগুলো পড়াচ্ছিলাম, যে এইচ ইজ প্রপোর্শনেট টু আই স্কয়ার, পড়াচ্ছিলাম না? একটু পরে বললাম যে এইচ ইজ প্রপোর্শনেট টু আর, আবার বলছি এইচ ইজ প্রপোর্শনেট টু টি। এরকম অনেক কিছু আমরা সূত্রের সাথে বলে গেছি, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে সেম জিনিসই, এই জিনিসটাতেই আমরা আসলে ফিউজ সম্পর্কটা আমরা এখান থেকে বের করতে পারি। সেটা কিরকম দেখো, দেখো যদি দেখি যে কোনো কিছুর প্রবাহ অনেক বেশি হয়, যদি দেখি কোনো কিছুর প্রবাহ অনেক বেশি, প্রবাহর পরিমাণটা যদি অনেক বেশি হয়, তখন এর যে এইচ আছে, তোমরা চিন্তা করো তো, এর যে এইচ আছে, এইচ এর পরিমাণটাও কি বেড়ে যাবে না? তার মানে যদি আই এর পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে এর যে এইচ এর পরিমাণটা কি অনেক বেড়ে যাবে, তাই না? এবং যদি এরকম একটা অবস্থা হয় যে এইচ এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে কি জায়গাটা বেশি গরম হয়ে যাওয়ার কথা, অনেক বেশি কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। তাহলে যদি এরকম হয় যে একটা জিনিস তুমি দেওয়ার পরে যদি বেশি গরম হয়ে যায়, সেই জায়গাতেই আসলে কাজ করে আমাদের বৈদ্যুতিক ফিউজ। মানে ব্যাপারটা কি, কি বললেন ভাইয়া? ব্যাপারটা হচ্ছে যখন অনেক বেশি টেম্পারেচারটা বা এর যখন টি পরিমাণটা বা এইচ এর পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়, তখন এই জায়গা দিয়ে যখন এই কারেন্টটা ফ্লো হবে, তখন দেখা যাবে যে এত বেশি, তোমার যদি আই, তোমার যদি এরকম একটা যন্ত্রের মধ্যে, একটা ভালো যন্ত্রের মধ্যে যায়, তাহলে এত বেশি ফ্লো সে নিতে পারবে না। তো ফ্লো যদি নিতে না পারে, আলটিমেটলি কি হবে বলতো? তোমার ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা কি ব্যবহার করি? ফিউজ ব্যবহার করি। কেন? কারণ যখন এরকম ফ্লো এর কিছু একটা তোমার যন্ত্র, ভালো একটা মূল্যবান যন্ত্রে যেতে যাবে, তখন আমাদের এখানে ফিউজ ব্যবহার করবো। কেন? যদি তুমি এখানে ফিউজ ব্যবহার করো, তাহলে কি হবে? ওই যে এত কারেন্ট ফ্লোটা তোমার যখন যাচ্ছে, মানে আইটা যখন অনেক বেশি পরিমাণে যাবে, তখন আলটিমেটলি কি হবে বলতো? ওই জায়গার মধ্যে এমন একটা পদার্থ দেওয়া আছে, এই জায়গাটার মধ্যে এমন একটা পদার্থ দেওয়া আছে, যেই পদার্থটা আসলে এত বেশি
আই নিতে পারবে না। যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, আই বাড়লে টেম্পারেচার বেড়ে যায়, যেহেতু এটা তাপটা বেড়ে যাচ্ছে, তখন আলটিমেটলি এই জায়গার মধ্যে কি হবে, এই তাপ বাড়ার কারণে এখানে এমন একটা জিনিস করে দেওয়া আছে যেটা আসলে এর মধ্যে কানেকশনটাকে বন্ধ করে। কেন? কারণ এখানে একটা পদার্থ থাকে, একটা কি থাকে, পদার্থ থাকে, এবং অতিরিক্ত টেম্পারেচারের কারণে এই পদার্থটা কি হয়ে যাবে বলতো, গলে যাবে। এবং যখন এই পদার্থটা গলে যাবে তখন আলটিমেটলি তোমার ইলেকট্রন ফ্লোটা এদিক থেকে যাওয়ার সময় এটা গলে গেল, তাহলে আলটিমেটলি তার জায়গায় সে আর যাইতে পারতেছে না, সেখানে ইলেকট্রন ফ্লোটা হবে না। সো যার ফলে কি হবে, তোমার এই ইলেকট্রন ফ্লোটা মানে মোট কথা প্রবাহটা কি হবে, বিঘ্নিত হবে। ঠিক আছে, কিন্তু তাতে করে তোমার একটা সুবিধা আছে, তোমার ফিউজ নষ্ট হয়ে গেলে যাক সমস্যা নেই, কিন্তু তোমার যে মূল্যবান টিভি ছিল, মূল্যবান তোমার এসি ছিল, ঠিক আছে, এই জিনিসগুলা কি তার এত বিদ্যুৎ ফ্লো থেকে কি বেঁচে গেল না? তাহলে এরকম বিদ্যুৎ ফ্লো থেকে বেঁচে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই যে বিদ্যুৎ ফ্লো থেকে যে বেঁচে গেল, এটা কি আমরা বলি হচ্ছে কি বলতো, ফিউজ। ঠিক আছে, এটা কি বলি আমরা, ফিউজ। এই জিনিসটা কি আমরা বলি হচ্ছে ফিউজ। তাহলে ফিউজ কি করে, ফিউজ হচ্ছে একটা দামি জিনিসকে বাঁচানোর জন্য আমরা যেই জিনিসটা ব্যবহার করি, এবং সেখানে কি হয় মূলত, আমাদের যে কারেন্ট ফ্লো, সেই কারেন্ট ফ্লোটা যাওয়ার সময় এদের মধ্যে ওই যে পদার্থটা, সেই পদার্থটা গলে যায়, এবং যেহেতু এই পদার্থটা গলে যাচ্ছে, এই জন্য কি হচ্ছে, তোমার অনেক বেশি কারেন্ট ফ্লোটা যেতে পারতেছে না। ঠিক আছে, অনেক বেশি কারেন্ট ফ্লো যেতে পারতেছে না। তো এর জন্য আমাদের কি হবে, আমাদের যন্ত্রটা বেঁচে যাবে। এই জিনিসটা কি আমরা বলতে হচ্ছে বৈদ্যুতিক ফিউজ। তোমরা কি ফিউজটা বুঝতে পারছো? তোমরা কি ফিউজ বুঝতে পারছো? তোমরা কি ফিউজ বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা সিফাত, সিফাত তুই কি আছিস? ইমাম ভাইয়া, এনিওয়ান? জি ভাইয়া আছি রে। ওদেরকে নামাজের একটু গ্যাপ দিতে হবে, তাই না? কয় মিনিট দিবেন? নামাজের গ্যাপ দিবা এখন, আমি আপনার মধ্যে বলেন একটু যদি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাইয়া। তাহলে কতক্ষণ দিব? তাহলে 6টা থেকে শুরু করি আবার নাকি? ঠিক আছে ভাই, তাহলে 10 মিনিট আমি লিখে দিচ্ছি সবার উদ্দেশ্যে। হ্যাঁ 10 মিনিট লিখে দাম, 10 মিনিট ওরা নামাজ পড়ে আসুক, তারপর হচ্ছে 6টা থেকে শুরু। ঠিক আছে।